ত্রিনা, আমরা আইনত স্বামী স্ত্রী, তাই এটা কোনো পাপ নয়। টিনা লাল টুকটুকে চোখ মেলে আরিয়ানের দিকে তাকে এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসলো, বিষাদ মাখানো কণ্ঠে বলল, স্বামী স্ত্রী? আমায় কোনোদিন আপনি বউ হিসেবে মেনেছেন? নামমাত্র একটা সম্পর্কের দোহাই দিয়ে এখন নিজের অপরাধ ঢাকতে চাইছেন? মেনে নিলাম। আজ এই মুহূর্ত থেকে ত্রিনা হলদারকে আরিয়ান মির্জা নিজের অর্ধেকেন হিসেবে মনে প্রাণে গ্রহণ করল। এই মুহূর্ত থেকে আমি তোমায় শুধু আমার সহধর্মিণীই নয়, বরং আমার পুরো অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিলাম। আরিয়ানের এই আকস্মিক স্বীকারোক্তিতে টিনা পাথর হয়ে গেল। টিনা নিথর হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে কোনো ভ্রম দেখছে, কিংবা কথাগুলো শুনতে ভুল করেছে। আরিয়ানের চোখের মণিতে সে অনেক খুঁজল, কিন্তু সেখানে কোনো মিথ্যা ছায়া বা মেকি অভিনয়ের চিহ্ন পেল না। টিনার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর ফুটল না। আরিয়ান বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, আমি এখনই উকিলকে কল দিয়ে জানিয়ে দিচ্ছি যে ডিভোর্স পেপারের আর কোনো প্রয়োজন নেই, ওসব ছিঁড়ে ফেলতে। কথাটা বলেই আরিয়ান আলমারি খুলে একটা সুন্দর শাড়ি বের করে আনলো। টিনার দিকে শাড়িটা বাড়িয়ে দিয়ে নিস্পৃহভাবে বলল, যাও, শাওয়ার নিয়ে নাও, শরীরটা ভালো লাগবে। টিনা এখনো পাথর হয়ে আছে। বিশ্বাস আর অবিশ্বাসের এক অদ্ভুত দোলাচলে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তাকে স্থির হয়ে বসে থাকতে দেখে আরিয়ান কিছুটা ঝুঁকে জিজ্ঞাসা করল, ওয়াশরুম পর্যন্ত কি একা যেতে পারবে? টিনা যান্ত্রিকভাবে মাথা নাড়ল, অর্থাৎ সে পারবে। সে বিছানা থেকে নামার জন্য পা বাড়াতেই সারা শরীরে এক তীব্র যন্ত্রণার ঢেউ খেলে গেল। ব্যথায় কুকড়ে গিয়ে সে দুই চোখ শক্ত করে বন্ধ করে নিল। গতকালে সেই নেশা জাতীয় পানীয়র প্রভাব আর রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সব মিলিয়ে শরীরটা ভেঙে আসতে চাইছে। হঠাৎ টিনা অনুভব করলো সে শূন্যে ভাসছে। চমকে চোখ খুলতেই দেখলো সে আরিয়ানের বলিষ্ঠ দুই বাহুর মাঝে বন্দী। আরিয়ান তাকে পাজাকোলা করে তুলে নিয়েছে। টিনা অবচেতনেই আরিয়ানের শার্টের কলারটা খামচে ধরল। আরিয়ান তাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগুতে লাগলো। টিনা আরিয়ানের চোখের দিকে অপলক তাকিয়ে ধরা গলায় বলল, কিছুক্ষণ আগে আপনি যা যা বললেন সেসব কি রাতের এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্যই বললেন? কারণ আমি জানি আপনি কোনোদিনও আমায় মন প্রাণে মেনে নিতে পারবেন না। এটা আপনার দয়া, তাই না? আরিয়ান কোনো উত্তর দিল না। তার মুখটা ইস্পাতের মতো শক্ত হয়ে রইল। সে কোনো কথা না বাড়িয়ে টিনাকে ওয়াশরুমের ভেতর সাবধানে দাঁড় করিয়ে দিল। তারপর এক পলক টিনার ম্লান মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো এবং বাইরে থেকে দরজাটা ভিড়িয়ে দিয়ে রুম ছেড়ে চলে গেল। টিনা বেশ কিছুক্ষণ সেখানে কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর কাপা কাপা হাতে শাওয়ারটা অন করে দিল। হুড়মুড় করে শীতল জলরাশি গায়ে পড়তে ব্যথায় শরীরটা আবার রিরি করে উঠল। কিন্তু এই মুহূর্তে শারীরিক ব্যথার চেয়েও মনের ভেতরে তোলপাড় তাকে বেশি দগ্ধ করছে। সে চোখ বন্ধ করে জলের ধারার নিচে দাঁড়িয়ে রইল। সে মনে প্রাণে চাইছে জলের স্রোত যেন তার শরীর থেকে গত রাতের প্রতিটা স্পর্শ আর প্রতিটা দাগ ধুয়ে মুছে সাফ করে দেয়। কিন্তু হৃদয়ে যে দাগ বসে গেছে তাকে এত সহজে মোছা সম্ভব? টিনা প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে দীর্ঘ শাওয়ার নিল। আসলে শাওয়ার নেওয়া নয়, সে পাথরের মতো ঝর্ণা নিচে দাঁড়িয়েছিল পুরোটা সময়, যেন জলের ধারায় নিজের অস্তিত্বকে ধুয়ে ফেলতে চাইছে। আলমারি থেকে বের করে দেওয়া সেই শাড়িটা কোনো মতে জড়িয়ে ভেজা চুল না মুছে সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ভেজা চুল থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে ফ্লোরে। টিনা যেখানে পা ফেলছে সেখানেই ভিজে যাচ্ছে রুমটা। চুলের জল চুইয়ে তার শাড়িটা প্রায় অর্ধেক ভিজে গায়ের সাথে লেপটে গেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। টিনা টলমল পায়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় প্রতিফলিত নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই নিজেকে চিনতে পারছে না। চোখ দুটো ফোলা, ঠোঁট ফ্যাকাশে। সে চোখ বন্ধ করলে আরিয়ানের শরীরে সে তীব্র ঘ্রাণ যেন এখনো নিজের নাকে মুখে পাচ্ছে। সে মনে মনে নিজেকে প্রশ্ন করল, আরিয়ান মির্জা তো আইনত আমার স্বামী, তবে কেন সবকিছু আজ বিষের মতো লাগছে? কেন মনে হচ্ছে আমি নিজের কাছেই নিজেকে ছোট হয়ে গিয়েছি? টিনা কাঁপা কাঁপা হাতে নিজের গলায় আর ঘাড়ের কাছে ফুটে থাকা কালচে দাগগুলোর উপর আঙ্গুল বুলালো। এই দাগগুলো গত রাতের প্রতিটা মুহূর্তে সাক্ষ্য দিচ্ছে। নিজের শরীরের উপর নিজেরই এক তীব্র ঘৃণা কাজ করতে শুরু করলো। তার মনে হচ্ছে কাল রাতের ওই দুর্ঘটনা তার শান্ত জীবনটাকে চিরতরে এলোমেলো করে দিয়েছে। আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে টিনার দম বন্ধ হয়ে আসতে লাগলো। সে সহ্য করতে পারল না নিজের এই বিধ্বস্ত রূপ। আরিয়ান করিডোরে অস্থিরভাবে পায়চারি করছে। তার আঙ্গুল ফাঁকে জ্বলন্ত একটা সিগারেট, যেটাকে হয়তো দু একবার টান দিয়েছে সে। ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে বাতাসে মিশে যাচ্ছে, কিন্তু আরিয়ানের মনের ভেতরকাল অস্থিরতা কিছুতেই কাটছে না। হঠাৎ জ্বলন্ত সিগারেটের অংশটা আঙ্গুলে চাকা লাগতেই তার ঘোর কাটলো। সে ঝট করে ওটা নিচে ফেলে জুতা পিষে দিয়ে দিল। চোখের সামনে বারবার গতরাতে সেই মায়াবী অথচ বিশৃঙ্খল দৃশ্যগুলো ভেসে উঠছে। হঠাৎ সে এক চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলো। পকেট থেকে ফোন বের করে তাদের পারিবারিক উকিলকে কল করলো সে। ওপাশ থেকে উকিল কিছুটা অবাক হয়ে বললেন, আরিয়ান, তুমি এত সকালে কল দিলে যে? সব ঠিক আছে তো? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল,
আঙ্কেল, আপনাকে যে ডিভোর্স লেটারটা রেডি করতে বলেছিলাম সেটা কি কমপ্লিট? হ্যাঁ বাবা, প্রসেসিং তো প্রায় শেষ। কেন বলো তো? আর কোনো প্রসেসিংয়ের দরকার নেই আঙ্কেল। আমি ত্রিনাকে ডিভোর্স দিচ্ছি না। পেপারগুলো ক্যান্সেল করে দিন। ওপাশ থেকে উকিল বেশ খুশি মনেই এই বললেন, তো বাবা, এতদিনে একটা বুদ্ধিমানের মতো কাজ করলে। আমি তো আগেই বলেছিলাম, সময় নাও, হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। বিয়ে একটা পবিত্র বন্ধন, এটাকে রক্ষা করার বীরত্বের কাজ। আরিয়ান শুধু বলল। ঠিক আছে আঙ্কেল, এখন রাখছে। ফোনটা কেটে দিয়ে আরিয়ান ধীর পায়ে রুমে ঢুকলো। দেখলো ট্রিনা তখনও ড্রেসিং টেবিলের সামনে টুলটা স্থির হয়ে বসে আছে। মেয়েটার দৃষ্টি নিজের নখের উপর নিবদ্ধ। আরিয়ানের উপস্থিতি সে টেরই পেল না। ভেজা চুল থেকে এখনো টুকটুক করে জল গড়িয়ে পড়ছে। আরিয়ান নিঃশব্দে এগিয়ে গিয়ে একটা শুকনা তোয়ালে হাতে নিল। সে খুব সাবধানে ট্রিনার পেছনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান ঝুঁকে ট্রিনার চুলে তোয়ালে স্পর্শ করতে ট্রিনা চমকে হুঁশে ফিরে এলো। সে আতকে উঠে টুল ছেড়ে দাঁড়াতে চাইলে আরিয়ান তার বাহু চেপে ধরে ইশারায় বারণ করলো। আয়নার দিকে তাকিয়ে টিনা দেখলো আরিয়ান অত্যন্ত যত্ন নিয়ে তার চুলগুলো মুছে দিতে শুরু করেছে। টিনা ফ্যালফ্যাল করে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল। চুল মুছতে মুছতে আরিয়ান শান্ত স্বরে বলল, মাত্র উকিল আঙ্কেলকে জানিয়ে দিয়েছে আমাদের মাঝে আর কোনো ডিভোর্স হবে না। টিনার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। একটা মানুষের মাঝে এক রাতে এত বড় বড় পরিবর্তন কি করে সম্ভব, তা সে কিছুতেই মাথায় ঢোকাতে পারছে না। আরিয়ান চুল মুছতে মুছতে আয়নার দিকে তাকালো। সে আয়নার ফ্রেমেই তার দৃষ্টি স্থির হয়ে গেল শ্যাম বরণী রমণীর মায়াবী মুখের উপর। টিনার ভেজা মুখ আর উদাস চাহনি দেখে আরিয়ানের শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। মনে মনে বিড়বিড় করলো, আগে তো কখনো এই মেয়েটার সামনে দাঁড়ালে এমন অনুভব হয়নি, তবে আজ কেন নিজেকে সামলানো এত কঠিন মনে হচ্ছে। নিজের প্রশ্নের কোনো উত্তর সে পেল না। আরিয়ানের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করতে শুরু করলো। সে তড়িঘড়ি করে আয়না থেকে চোখ সরিয়ে নিল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না সে। তোয়ালেটা পাশে রেখে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল সাবান নেওয়ার জন্য। চীনা একইভাবে টুলের উপর বসে রইল। সে আজ এই আরিয়ানকে চিনতে পারছে না। যে আরিয়ানের কণ্ঠে সবসময় রাগের হুঙ্কার থাকতো, আজ সেখানে কেবল এক প্রশান্ত গভীরতা। টিনা এই প্রথম অনুভব করলো একজন স্বামীকে, একজন সত্যিকারের জীবনসঙ্গীকে, যাকে ঘিরে প্রত্যেকটা নারী একরাশ ভালোবাসা, সম্মান আর যত্নে স্বপ্ন দেখে। গোধূলি রোদ মাথায় নিয়ে টিনা আর আরিয়ান ঢাকার পথে পা বাড়িয়েছে। আরিয়ানের অনেক কাজ বাকি ছিল, অনেক হিসেব নিকেশ মেলানো হয়নি, কিন্তু টিনার এই নির্জনতা থেকে পালানোর তীব্র ব্যাকুলতা দেখে আরিয়ান আর না করেনি। গাড়িটা হাইওয়ের পিচঢালা পথ চিরে ঝড়ের বেগে ছুটে চলেছে। আরিয়ান ল্যাপটপে ডুবে আছে। আঙ্গুলের ডগায় কিবোর্ডের খটখট শব্দ। অফিসের কোনো জরুরি ইমেল হয়তো। টিনা যেন এক জীবন্ত পাথর। গাড়িতে ওঠার পর থেকে তার দৃষ্টি জানালার ওপাশে ছুটে চলা ধূসর সর্পিল রাস্তার দিকে স্থির হয়ে আছে। সকালে সেই ঝড় ঘটনার পর থেকে সে কেবল একবারই কথা বলেছে আরিয়ানের সাথে। তারপর থেকে এক অদ্ভুত মৌনব্রত পালন করছে সে। আরিয়ান কাজের ফাঁকে একবার আর চোখে টিনার দিকে তাকালো। টিনার চোখের কোণে কোনো অভিব্যক্তি নেই, যেন সে অন্য কোনো জগতের বাসিন্দা। আরিয়ানের ভেতরটা হঠাৎ খচখচ করে উঠল। সে ভ্রু কুচকে নিজের মনে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, কি অদ্ভুত, মনে হচ্ছে শুধু একাই সবকিছু হারিয়েছে। ওর একারই মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমি পুরুষ বলে কেমন কোনো অনুভূতি নেই? আজকালকার সময় সব দিক দিয়ে পুরুষরা কতটা অবহেলিত। আরিয়ানের এই শ্লেষ্মা ভরা বিড়বিড়ানি টিনার কানে পৌঁছালো ঠিকই, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। বরং তার শরীরের ভিতর এক অন্য যুদ্ধ চলছে। হাইওয়ের টানা গতিতে তার মাথাটা ভনভন করে ঘুরছে। নাড়ি ভুড়ি উল্টে বমি বেরিয়ে আসতে চাইছে। সে হঠাৎ করে নিজের নাক চেপে ধরল। টিনার অস্বস্তিটা আরিয়ানের নজর এড়ালো না। সে ল্যাপটপ থেকে মুখ তুলে সরাসরি প্রশ্ন করল। শরীর কি বেশি খারাপ লাগছে? টিনা কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে দুই দিকে মাথা নাড়ালো। আরিয়ান বুঝলো মেয়েটা জেদ করছে। ওর ফ্যাকাশে মুখ আর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামই বলে দিচ্ছে সে কতটা অসুস্থ বোধ করছে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গলাটা একটু পরিষ্কার করে নিয়ে কিছুটা নরম সুরে বলল, এতটা জার্নি করার ধকল নিতে পারছো না তুমি। জেদ না করে তুমি চাইলে আমার কোলে মাথা রেখে বা এই পেছনের সিটে একটু শুয়ে পড়তে পারো, অন্তত মাথা ঘোরাটা কমবে। টিনা একবার দ্বিধা ভরে আরিয়ানের দিকে তাকালো। শরীরটা যে হারে অবাধ্য হয়ে উঠছে, তাতে শুয়ে পড়ায় হয়তো বুদ্ধিমানের কাজ হবে। না হলে হাইওয়ের এই আঁকাবাঁকা পথে যে কোনো সময় বমি হয়ে এক বিশ্রীকাণ্ড ঘটে যেতে পারে। কিন্তু সমস্যা হলো, এই সংকীর্ণ সিটে শুতে গেলে আরিয়ানের উড়ুতে মাথা রাখা ছাড়া আর কোনো উপায় নেই। টিনা এক মুহূর্ত ভাবলো, তারপর পরিস্থিতির চাপে পড়ে সমস্ত জড়তা ঝেড়ে আরিয়ানের প্রশস্ত উরুর উপর মাথা রেখে এলিয়ে পড়ল। আরিয়ান কিছুটা অবাক হলেও পরক্ষণে নিজের ল্যাপটপটা বন্ধ করে একপাশে সরিয়ে রাখলো। সিটে মাথা রাখতে ত্রিনা চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। দীর্ঘক্ষণ জার্নি আর মানসিক ধকলের কারণে শ্রান্ত শরীরটা দ্রুতই নিস্তেজ হয়ে এলো।
কিছুক্ষণ পরে তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। মেয়েটা হয়তো গভীর ঘুমে তলিয়ে গেছে। আরিয়ান অপলক দৃষ্টিতে ট্রিনার দিকে তাকিয়ে রইল। বাইরের গোধূলির ম্লান আলো এসে পড়ছে তার মুখে, কি এক অপার্থিব মায়া এই চেহারায়। আরিয়ান ধীর হাতে ট্রিনার কপালে এসে পড়া অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাকিয়ে থাকতে থাকতেই আরিয়ানের নজর গেল ট্রিনার উদরের দিকে। শাড়িটা শরীরের ভাঁজ থেকে কিছুটা সরে যাওয়ায় তার মসৃণ শ্যামলা উদরটা অনাবৃত হয়ে পড়েছে। বিকেলের মরা আলোয় সেই শ্যামলা ত্বকে এক রহস্যময়ী রূপ ধারণ করেছে। আরিয়ান চাইলেও সেই দৃশ্য থেকে চোখ সরিয়ে নিতে পারল না। তার ভেতরে এক অজানা তুফান শুরু হলো। নিজের অজান্তেই তার হাত কাঁপতে লাগলো। এক তীব্র অস্থিরতা নিয়ে আরিয়ান কাঁপা কাঁপা হাতে শাড়ির আঁচলটা টেনে ট্রিনার উদর ঢেকে দিল। কিন্তু সেই শাড়ি ঠিক করার ফাঁকে আরিয়ানের তপ্ত হাতের আঙ্গুলগুলো ট্রিনার নরম ত্বকে আলতো করে ছুঁয়ে গেল। সেই স্পর্শে ঘুমের ঘোরে ট্রিনা মৃদু কেঁপে উঠল, যেন কোনো এক বিদ্যুৎ লতা তার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। আরিয়ান দ্রুত নিজের হাত সরিয়ে নিল, কিন্তু তার হৃৎপিণ্ডের ধকধকানি তখন তড়িৎ গতিতে বাড়ছে। সন্ধ্যা শান্ত পরিবেশ, ড্রয়িং রুমে মেতে উঠেছে পারিবারিক আড্ডা, হাসাহাসি আর গল্পের গুঞ্জনে ঘরটা মুখর হলেও এক কোণে বসে থাকা নওশীর মনে কোনো রঙের ছোঁয়া নেই। তার চিরচেনা সেই চঞ্চলতা, তার ঠোঁটের কোণে লেগে থাকা দুষ্টুমি মাখা হাসিটা আজ নিখোঁজ। ঠিক এমন সময় সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো আদনান। আদনানকে দেখেই আহাদ মির্জা চশমার উপর দিয়ে তাকিয়ে প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে আদনান? সন্ধ্যার পর তো তোকে বাড়িতেই পাওয়া যায় না। আদনান ধীর পায়ে এগিয়ে এলো। তার কণ্ঠস্বরে আজ এক অদ্ভুত গাম্ভীর্য আর ভদ্রতা। শান্ত গলায় উত্তর দিল, একটু বাইরে গিয়েছিলাম আব্বু, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। কথাটা বলতে বলতে আদনানের চোখ দুটো অবাধ্যভাবে নৌশিকে খুঁজলো। সে ভাবলো এখনই হয়তো নৌশি ফোরন কাটবে। আব্বুর কাছে তার নামে দু চারটা মিথ্যে অভিযোগ লাগিয়ে তাকে বকা খাওয়ানোর চেষ্টা করবে। কিন্তু কই, নৌশি তো পাথরের মতো নিশ্চল হয়ে বসে আছে, যেন আদনানের আশা বা না আসাতে তার কিছুই যায় আসে না। আদনানের বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গত 3টে দিন ধরে নৌশি এক অদ্ভুত আচরণ করছে। যে মেয়েটা ছায়ার মতো তার পেছনে লেগে থাকতো ঝগড়া করার জন্য, সে আজ তাকে চেনে না বললেই চলে। মানুষের এই হঠাৎ বদলে যাওয়াটা সহ্য করা আদনানের জন্য বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিজের অস্থিরতা লুকিয়ে আদনান এবার সবার উদ্দেশ্যে বলল, আব্বু, চাচ্চু, আমি একটা জরুরি কথা বলতে চাচ্ছিলাম। ড্রয়িং রুমে হাসাহাসি থেমে গেল। সবাই অবাক হয়ে আদনানের দিকে তাকালো। আদনান কোনোদিনও অনুমতি নিয়ে কথা বলার মতো ছেলে নয়। তার উপর আজকের এই নম্রতা সবার কাছে বেশ অভাবনীয় ঠেকলো। এবারও নওশি মাথা তুলে তাকালো না। ইকবাল সাহেব আগ্রহ নিয়ে বললেন, হ্যাঁ বাবা, বল কি বলবি। আদনান কয়েক সেকেন্ড সময় নিল, হয়তো নিজের সিদ্ধান্তটা শেষবার ঝালিয়ে নিল মনে মনে। তারপর স্পষ্ট গলায় বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করব। বাড়িতে থাকলে পড়ালেখায় মন বসে না। আদনানের মুখ থেকে হোস্টেল শব্দটা বেরোতেই নৌশি বিদ্যুৎ স্পৃষ্টের মতো চট করে মাথা তুলল। তার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। এ ছেলেটা বলছেটা কি? সে তাকে ছেড়ে দূরে চলে যাবে? নৌশির চোখের কোণে অবাধ্য জলরাশি ভিড় করতে চাইল। যার সাথে একটা দিন ঝগড়া না করলে তার পেটের ভাত হজম হতো না, যে ছিল তার প্রতিটা মুহূর্তের বিরক্তির কারণ, আবার এক নিগুড় নির্ভরতা। সে আদনান আজ নিজের ইচ্ছায় নির্বাসনে যেতে চাইছে। মরিয়ম বেগম রীতিমতো আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, সে কি রে, হঠাৎ হোস্টেলে গিয়ে থাকার কি প্রয়োজন পড়ল? দিব্যি তো এখান থেকে পড়াশোনা করছিস, কোনো অভাব তো রাখেনি। আদনান এবার মাথা নিচু করে খুব ছোট করে উত্তর দিল। আসলে আম্মু, আমার এখানে থাকতে একটু সমস্যা হচ্ছে। আদনানের মুখ থেকে সমস্যা শব্দটা শোনা মাত্রই নৌশির বুকটা ধক করে উঠল। সে অপলক দৃষ্টিতে আদনানের নুয়ে থাকা অবয়বটার দিকে তাকিয়ে রইল। তার মনে মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, আদনানের সমস্যাটা কি? তবে আমাকে নিয়ে? আমি কথা বলছি না বলেই কি ও বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে? আহাদ মির্জা গম্ভীর মুখে বললেন, আমি তো তোকে শুরুতেই বলেছিলাম হোস্টেলে থেকে নিয়মের মধ্যে পড়াশোনা করতে, তখন তো শুনলি না। এখন যদি তোর মনে হয় সেখানে গেলে ভালো হবে তবে যেতে পারিস, আমার কোনো আপত্তি নেই। আদনান আর কোনো তর্কে গেল না। নিঃশব্দে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় নৌশির পাশেই বসেছিল মিতু। সে শুরু থেকে আদনান আর নৌশির মধ্যকার এই নীরব যুদ্ধটা পরখ করছিল। মিতু খুব নিচু করে নৌশিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নৌশি? তোমাদের মাঝে কি বড় কোনো ঝগড়া হয়েছে? আদনান কেমন বিধ্বস্ত আগে কখনো দেখিনি। নৌশি কোনো উত্তর দিল না। তার কণ্ঠ রোধ হয়ে আসছে। সে অসহায়ভাবে মিতুর কাঁধে মাথা রাখলো। মিতু দীর্ঘশ্বাস ফেলে নৌশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এভাবে পাহাড় সম অভিমান বুকে চেপে রেখে কি হবে নৌশি? পৃথিবীতে কোনো কিছুই অপ্রকাশিত রাখতে নেই।
সময় থাকতে মনের কথা বলে দেওয়া ভালো, না হলে পরে শুধু আফসোসই বাকি থাকে। নওশী মিতুর দিকে অবাক হয়ে তাকালো। মিতু কি তবে সব বুঝে ফেলেছে? কিন্তু নওশী চাইলেও এই মুহূর্তে মুখ ফুটে কিছু বলতে পারল না। তার ভেতরটা এক অজানা আশঙ্কায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। এদিকে বড়দের মাঝে আলোচনার মোড় ঘুরল। ইমদাদুল মির্জা মেঝো ভাই আহাদ মির্জাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন। আরিয়ানকে কি একবার কল দিয়েছিস? ওরা কত দূর? আহাদ মির্জা ঘড়ি দেখে উত্তর দিলেন। গিয়েছিলাম কিছুক্ষণ আগে। বললো রাস্তায় নাকি আজ প্রচন্ড জ্যাম। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে ওদের অনেকটা রাত হয়ে যাবে। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। রূপালী চাঁদের আলো আর সোডিয়াম ল্যাম্পের হলুদ আভা মিলেমিশে মির্জাবাড়ির সদর দরজার সামনে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। গাড়ির চাকা থামার মৃদু শব্দে আরিয়ানের কাঁচা ঘুমটা ভেঙে গেল। সে চোখ মেলে দেখল ট্রিনা এখনো তার উরুর উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ান লক্ষ্য করলো ট্রিনা ঘুমের ঘোরে তার উরুর কাপড়টা দু হাতে শক্ত করে খামচে ধরে আছে, ঠিক যেভাবে মানুষ চরম আতঙ্কে কোনো শক্ত অবলম্বনকে আঁকড়ে ধরে। আরিয়ান কৌতূহলী হয়ে ট্রিনার মুখের দিকে তাকালো। মেয়েটার কপাল কুঁচকে আছে, বন্ধ চোখের পাতায় অস্থিরতা আর ঠোঁট দুটো ভয়ে কাঁপছে। আরিয়ানের মনে খটকা লাগলো। ঘুমের মাঝে যতবার সে ট্রিনাকে দেখছে প্রতিবারই এই একই আতঙ্ক লক্ষ্য করেছে। মেয়েটা কি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে, নাকি তার অবচেতন মন কোনো পুরনো ক্ষতের স্মৃতিচারণ করে? আরিয়ান আলতো করে ট্রিনার মাথায় হাত রাখলো। সে জানে ট্রিনাকে জোরে ডাকলে সে চমকে উঠবে, তাই খুব নিচু স্বরে ডাকলো। শ্যামলিনী। নামটা উচ্চারণ করে আরিয়ান মুহূর্তের জন্য থমকে গেল। নিজের অজান্তেই কেন সেই মায়াবী নামে ডাকলো তা সে নিজেও জানে না। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে একটু স্বাভাবিক গলায় বলল। ট্রিনা, ওঠো, আমরা বাড়িতে পৌঁছে গেছে। ট্রিনা ধীরলয়ে চোখ খুলল। আজ সে আগের মতো আটকে ওঠেনি, বরং আরিয়ানের শান্ত কণ্ঠস্বর তাকে এক অদ্ভুত স্বস্তি দিল। সে উঠে বসতে চাইতেই বুঝতে পারলো দীর্ঘক্ষণ এভাবে থাকার কারণে পা দুটো অবশ্যই আছে, প্রতিটা স্নায়ুতে চিনচিনে ব্যথা। আরিয়ান ট্রিনার কষ্টটা বুঝতে পেরে গাড়ি থেকে নেমে ওর দরজা খুলে দিল এবং পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো। একা একা হাঁটতে পারবে তো, নাকি সাহায্য করব? ট্রিনা আরিয়ানের চোখের দিকে তাকালো। আরিয়ানের এই আকস্মিক যত্ন আর মমতা তাকে সামান্য তৃপ্তি দিল। পরক্ষণে গত রাতের স্মৃতিটা বিষের মতো তার মনে ছড়িয়ে পড়লো। সে জানে আরিয়ান ইচ্ছে করে কিছু করেনি। সে জানে আরিয়ান নির্দোষ হয়েও ক্ষমা চেয়েছে, তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার অঙ্গীকার করছে। কিন্তু একজন নারী হিসেবে নিজের এত বছরের সতীত্ব হারানোর এই দহন মেনে নেওয়া সহজ নয়। যদিও আরিয়ান তার স্বামী স্ত্রীর মাঝে কোনো পাপ নেই, কিন্তু আরিয়ান তো তাকে মানেনি। ট্রিনা তো আরিয়ানকে স্বামী হিসেবে গ্রহণ করেনি। ট্রিনার নিজের মনের মাঝে না চাইতেও কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল। ট্রিনা চোখের জল আড়াল করে শক্ত গলায় বলল। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। ট্রিনা টলমল পায়ে হাঁটতে শুরু করলো। আরিয়ান আর জোর করলো না ঠিকই, কিন্তু সে ট্রিনার পেছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে তার হাঁটা ছন্দের সাথে পা মিলিয়ে ধীর লয়ে এগুতে লাগলো, যেন কোনো অদৃশ্য ছায়ায় হয়ে সে ট্রিনাকে আগলে রাখছে। ব্যস্ত বাস স্টেশনের এক কোণে চশমা চোখে দাঁড়িয়ে আছে নুসরাত। চারিপাশে মানুষের কোলাহল আর বাসের হর্ন তাকে বিন্দুমাত্র বিরক্ত করতে পারছে না। আজ তার মনে বসন্তের হাওয়া বইছে। নির্জন এখনো এসে পৌঁছায়নি, তাতেও তার কোনো ক্ষোভ নেই। ছেলেটা হাসপাতালে মুমূর্ষু রোগী দেখতে গিয়ে আটকে গেছে। একজন ডাক্তার হিসেবে নির্জনের দায়িত্ববোধ নুসরাতকে সবসময় মুগ্ধ করে। নুসরাতের ভার্সিটি ছুটি শুরু হয়েছে, অনেকদিন পর বাড়ি যাবে ভাবতেই মনটা ভালো হয়ে আছে। তার বাসে জার্নি করতে বেশি ভালো লাগে। জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে নিজের কল্পনার জগতে ডুব দেওয়া যায়। বাস ছাড়ার সময় সকাল 10টা, এখন বাজে 9টা 45। নির্জন বলেছিল বিদায় জানাতে আসবে। কাল রাতের কথাগুলো মনে পড়তে নুসরাতের গালে লাজুক আভা খেলে গেল। নির্জন হুট করে বলে বসলো। আগামী 1-2 দিনের মধ্যেই আম্মু আব্বুকে তোমাদের বাড়িতে পাঠাচ্ছি বিয়ের প্রস্তাব নিয়ে। নুসরাত একটু সময় চেয়েছিল, কিন্তু নির্জনের এক কথা। দেরি করে লাভ নেই, তোমাকে আমি চিরস্থায়ীভাবে নিজের করে পেতে চাই। নির্জনের পরিবার নুসরাতকে খুব পছন্দ করে। নামি পরিবার, ভালো মেয়ে, এমন পুত্রবধূ কে না চায়। ভাবনার সাগরে ডুব দিতে দিতেই নুসরাতের কানে এলো পরিচিত এক বাইকের আওয়াজ। তাকিয়ে দেখলো চুল বাতাসে উড়িয়ে ঝড়ের বেগে বাইক নিয়ে স্টেশনে ঢুকছে নির্জন। অবাধ্য কিছু চুল তার কপালে এসে আছড়ে পড়ছে। নুসরাত এক পলক তাকিয়ে ভাবলো ছেলেটা এত সুদর্শন কেন। নির্জন বাইকটা স্ট্যান্ড করিয়ে প্রায় দৌড়ে নুসরাতের সামনে এসে দাঁড়ালো। দীর্ঘ দৌড়ে বুকটা ওঠানামা করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। হাঁপাতে হাঁপাতে তার চিরাচরিত সুরে ডাকলো। চশমালে ম্যাডাম, খুব বেশি দেরি হয়ে গেল। নুসরাত এই ডাকটা শুনলে নিজের রাগ ধরে রাখতে পারে না। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু সেটা লুকিয়ে কৃত্রিম গাম্ভীর্য নিয়ে বলল। বললেই তো হলো না, এত দেরি কেন? স্টেশনের মোড়ে মোড়ে বাদাম বিক্রি করছিলেন? নির্জন একগাল হেসে উত্তর দিল। বাদাম নয় ম্যাডাম, হাসপাতালে জীবন নামক ঔষধ বিলি করছিলাম।
তাই তো আসতে একটু দেরি হয়ে গেল। নুসরাত এবার ঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, 9:55 বাজে, মাত্র 5 মিনিট সময় আছে। এইটুকু সময় কি এমন কথা হবে? নির্জন এবার নুসরাতের একটু কাছে এগিয়ে এলো। তার চোখে মুখে তখন দুষ্টুমি আর ভালোবাসার এক অদ্ভুত সংমিশ্রণ। খুব শান্ত অথচ গভীর গলায় বলল, 1000টা কথা বলার জন্য ঘন্টার প্রয়োজন হয় না ম্যাডাম। আপনি শুধু কয়েকটা সেকেন্ড স্থির হয়ে আমার সামনে দাঁড়ান। আমি আপনার কাজল কালো চোখের আয়নায় তাকিয়ে লক্ষ কোটি মনের কথা পড়ে নেব। নির্জনের রোমান্টিক এই সংলাপে নুসরাতের সব অভিমান জল হয়ে গেল। সে খিলখিল করে হেসে দিয়ে বলল, আপনি না পারেনও বটে। এই কারণেই বোধহয় রোগীরা আপনার কথা শুনেই অর্ধেক সুস্থ হয়ে যায়। নির্জন আজও সে পরিচিত ভঙ্গিতে নুসরাতের চশমাটা টেনে নিল। তারপর শার্টের নিচের অংশ দিয়ে খুব যত্ন করে কাজটা মুছে দিতে দিতে ধীর স্বরে বলল, এই কটা দিন নিজের আর এই চশমার একটু বাড়তি খেয়াল রাখবেন ম্যাডাম। কয়েকটা দিন সই, তারপর থেকে আপনার সবটুকু যত্নের দায়িত্ব আমি নিজের কাঁধেই তুলে নিব। নুসরাত পলক্ষীন চোখে নির্জনের দিকে তাকিয়ে রইল। ঝাপসা দৃষ্টিতেও নির্জনের মুখটা আজ অনেক বেশি উজ্জ্বল মনে হচ্ছে। নুসরাত ভাবল, পুরুষ মানুষ এত গুছিয়ে আর এত দরদ দিয়ে কথা বলে কেন? এই পরিপাটি করে সাজানো কথাগুলো কি তারা জেনে শুনে বলে? এই কথাগুলো তো সাধারণ কোনো শব্দ নয়, এ যেন এক সম্মোহনী জাদু। কালো জাদুর চেয়েও শক্তিশালী মায়া, যা খুব সহজেই যে কোনো নারীর মনে প্রেমের পাহাড় জমিয়ে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে বাসের কন্ডাক্টর চিল্লায় উঠেন, এই গাড়িতে সবাই উঠে পড়ুন, বাস ছেড়ে দিল কিন্তু। সময়ের স্রোতে বিচ্ছেদের সুর বেজে উঠল। নুসরাত তার চশমাটা নির্জনের হাত থেকে নিয়ে চোখে পড়ল। নির্জনের চোখের গভীরে এক মুহূর্তের জন্য ডুব দিয়ে হাসি মুখে বলল, তবে আসি এখন মাদামওয়ালা। নির্জন স্মিত হেসে মাথা নাড়ল, শান্ত গলায় বলল, সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। নুসরাত দ্রুত বাসের দরজার কাছে চলে গেল। বাসের রেলিং ধরে ওঠার আগে মেয়েটা আবারও পেছনে ফিরে তাকালো। নির্জন তখনও দাঁড়িয়ে আছে নুসরাতের দিকে তাকিয়ে। নুসরাত মুচকি হেসে হাত নাড়ালো টাটা দেওয়ার উদ্দেশ্যে। নির্জনও হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় জানালো। নুসরাত যেই না বাসে পা রাখতে যাবে, ঠিক তখনই সেখানে তড়িৎ বেগে একটা বাইক এসে থামলো। কিছু বুঝে ওঠার আগে বাইকে থাকা দুইটা ছেলের মধ্যে পিছনের ছেলেটা একটা বোতল থেকে কি যেন পানীয় জাতীয় তরল নুসরাতের দিকে ছুঁড়ে মারল। কয়েক সেকেন্ড নুসরাত হতবাক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। কিন্তু মুহূর্তের ব্যবধানে তার মুখের বাম পাশে আর গলায় এক অসহনীয় নরকীয় যন্ত্রণা আরম্ভ হলো। নুসরাত দুই হাতে নিজের মুখ চেপে ধরে এক আকাশ বিদারী চিৎকার দিল। নির্জন কয়েক সেকেন্ডের জন্য পাথরের মতো নিথর হয়ে গেল। তার মস্তিষ্ক যেন স্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে সেটা বুঝতেও কয়েক সেকেন্ড সময় লাগলো। নুসরাত আত্মচিৎকার করতে করতে একবার বাইকটার দিকে তাকালো। বাইকের পেছনে বসা ছেলেটা আর কেউ নয়, তাদের ভার্সিটি সেই বখাটে ছেলেটা যাকে সে দুদিন আগে সবার সামনে চড় মেরেছিল। নুসরাত যন্ত্রণায় কুকড়ে গিয়ে মাটিতে হাঁটু ভেঙে বসে পড়ল। বুঝতে বাকি রইল না যে নুসরাতের কোমল মুখে ভয়ঙ্কর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। নির্জন পাগলের মতো চিৎকার করে নুসরাতের কাছে দৌড়ে আসলো। সে নুসরাতকে শক্ত করে জড়িয়ে ধরল। নুসরাত দুই চোখ বন্ধ করে জানতো যন্ত্রণায় ছটফট করছে। নির্জন তাকে বুকের মাঝে আগলে ধরে বাইকের ছেলেগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, জানোয়াররা, এটা কি করলি তোরা? নুসরাত উন্মত্তের মতো চিৎকার করছে। তার মনে হচ্ছে আগুনে লেলিহান শিখা তার চামড়া পুড়িয়ে হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। চারপাশের জনতা ভিড় করে দাঁড়িয়েছে এই বিভৎস দৃশ্য দেখতে। নির্জন ব্যাকুল হয়ে চিৎকার করল, পানি দিন, কেউ পানি দিন প্লিজ। মুহূর্তের মধ্যে কয়েকজন পানির বোতল এগিয়ে দিল। নির্জন এক নাগারে কয়েক বোতল পানি নুসরাতের মুখে গলার হাতে ঢালতে লাগলো। নুসরাতকে জড়িয়ে ধরে নির্জন কান্নায় ভেঙে পড়ল। এখান থেকে হাসপাতাল খুব বেশি দূরে নয়, কিন্তু এই ভিড়ে ট্যাক্সি বা অ্যাম্বুলেন্স ডাকতে গেলেও কয়েক মিনিট সময় নষ্ট হবে। নির্জন আর এক সেকেন্ডও দেরি করলো না। নুসরাতকে পাজা কোলে তুলে নিয়ে সে হাসপাতালের দিকে দৌড়াতে লাগলো। নুসরাত তখনও যন্ত্রণায় বারবার চিৎকার করে কেঁদে উঠছে। নির্জনের মনে হচ্ছে আজকের এই চেনা রাস্তাটা যেন শেষই হচ্ছে না, তার পা যেন মাটির সাথে আটকে যাচ্ছে। তবুও সে দৌড়াচ্ছে আর নুসরাতকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে বলছে, কিছু হবে না তোমার, কিছু হবে না, আরেকটু ধৈর্য ধরো। কিন্তু এই দহনহীন হাহাকার আর আগুনের মতো জ্বলতে থাকা যন্ত্রণা কি আদৌ ধৈর্য ধরে সহ্য করার মতো? নুসরাতের প্রতিটা আর্তনাদ যেন নির্জনের কলিজা ছিঁড়ে ফেলছিল। আদনান নিজের ব্রিফ কেসে প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো খুব মন দিয়ে গুছাচ্ছিল। ঠিক সময় দরজার কাছে কারো পায়ের শব্দ পেয়ে সে পিছনে ফিরল। নওশীকে সেখানে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদনান কিছুটা অবাক হলো বটে, তবে মুখে সেটা প্রকাশ করলো না। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে আবারও কাপড় গোছানোতে মনোযোগ দিল। নওশী দরজার কাছে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে ভেতরে এগিয়ে এলো। তারপর সোজা বিছানায় উঠে পা তুলে বসলো। এটা নওশীর ছোটবেলার অভ্যাস, পা তুলে আরাম করে বসা ছাড়া মেয়েটা যেন ঠিকমতো স্বস্তি পায় না। আদনান আলমারি থেকে কাপড় বের করতে করতে আর চোখে একবার নওশীকে দেখলো।
কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোলো না। রুমের ভেতর এক থমথমে নীরবতা। নৌশি কিছুক্ষণ ওভাবে বসে থেকে সহসা বলে উঠল, সত্যি চলে যাবি? আদনান কোনো উত্তর দিল না। সে এখন আলমারির গভীর থেকে তার পছন্দের শার্টগুলো বের করতে ব্যস্ত। নৌশি এবার একটু বিরক্ত হয়ে আবারও বলে, কি হলো, কথা বলতে পারিস না নাকি? আদনান এবার হাতের কাজ থামালো, কিন্তু নৌশির দিকে না ফিরে খুব নিস্পৃহ গলায় বলল। কি বলবো? নৌশি কিছুক্ষণ চুপ থেকে অভিমানী সুরে প্রশ্ন করল, হোস্টেলে চলে যাবি ঠিক আছে, কিন্তু আমার সাথে ঝগড়া না করে থাকতে পারবি তো? ঝগড়া করার মানুষ তো ওখানে পাবি না। আদনান এবার নৌশির দিকে না তাকিয়ে ব্যাগের চেনটা আটকাতে আটকাতে বলল, কেন পারবো না? মানুষ চাইলে সব পারে। আর ঝগড়া করার অভ্যাসটা না হয় ওখানে বদলে ফেলবো। নৌশি কেবল হাসলো। সে হাসিতে আনন্দ ছিল না, বরং একরাশ হতাশা মাখা ছিল, যা দেখে যে কেউ বিভ্রান্ত হতে পারে। নৌশি আবারও নিজেকে সামলে নিয়ে বলল, থেকে গেলে হয় না? কথা দিচ্ছি আর কখনো। কথাটা শেষ করতে পারল না নৌশি। গলার কাছে কি যেন একটা দলা পাখি আটকে গেল। সে ভেতর ভেতর শুকনো ঢোক গিলল। নৌশির কথা মাঝপথে থেমে যাওয়ায় আদনান কিছুটা অবাক হয়ে তাকালো। দেখলো নৌশি মাথা নিচু করে নিজের এক আঙ্গুল দিয়ে অন্য আঙ্গুল খুঁড়ছে। আদনান জানে ছোটবেলা থেকেই নৌশি যখন কান্না চেপে রাখার চেষ্টা করে তখন সে ঠিক এভাবেই আঙ্গুল খুঁটে। আদনানের মনে এক তীব্র খটকা জাগলো। নৌশি কি তবে কাঁদছে? আদনান এগিয়ে গিয়ে নরম স্বরে ডাকলো, কি যেন বলতে চাইলি? থেমে গেলি কেন? কিন্তু নৌশি মাথা তুলল না। তার টলটলে চোখ বেয়ে গড়িয়ে পড়া জল তখন বিছানার চাদরে পড়ছে। আদনান খুব ভালো করে জানে নৌশি চোখের জল তার জন্যে সব থেকে বড় দুর্বলতা। সে নৌশির একদম কাছে গিয়ে দাঁড়ালো। তারপর খুব আলতো করে থুতনিতে হাত দিয়ে নৌশির মাথাটা উপরে তুলল। দেখলো মেয়েটার ছোট্ট মায়াবী মুখখানা চাপা কান্নায় টকটকে লাল হয়ে উঠেছে। ও অবিকল ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে কাঁদছে। কান্নারত সেই অদ্ভুত কিউট মুখখানা দেখে আদনানের কেমন যেন হাসি পেয়ে গেল। সে নিজেকে ধরে রাখতে না পেরে হো হো করে হেসে উঠল। নৌশি এবার রাগে আর অভিমানে ফেটে পড়ল। সে বাচ্চাদের মতো ডুকরে শব্দ করে কেঁদে উঠে বলল, তুই খুব পচা। আদনান এবার হাসি থামিয়ে একটু ধমকে সুরে কিন্তু ভীষণ আদুরে গলায় বলল, এই নাদানে বাচ্চা, এত কাঁদছিস কেন? পিটানি খাবি? নৌশির কান্না থামছিল না দেখে আদনান এবার হার মানল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, একদম কোথাও না। আবার ঠিক আছে তো? নৌশির সাথে সাথে এ ভিজে চোখে মাথা তুলে তাকালো। ফোপাতে ফোপাতে জিজ্ঞাসা করলো, সত্যি বলছিস? আদনান হাসলো। সত্যি। চলে গেলে তোর মতো পাগড়িটার সাথে ঝগড়া করবো কিভাবে? কান্না ভেজা চোখে এবার নৌশির মুখে এক চিলতে হাসি ফুটল। আদনানও হাসলো, কিন্তু তাদের এই মুহূর্তে শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ নিচতলা থেকে এক ভয়াবহ কান্নার চেঁচামেচির আওয়াজ তাদের কানে এলো। দুজনেই চমকে উঠে দৌড়ে নিচে গেল। ড্রয়িং রুমে গিয়ে তারা যা দেখলো তাদের রক্ত তাতে হিম হয়ে গেল। দেখলো ফারহানা বেগম পাগলের মতো চিৎকার করে মাটিতে লুটিয়ে কাঁদছেন। বাড়ির সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। মাত্রই হাসপাতাল থেকে একটা ফোন কল এসেছে, যেখানে জানানো হয়েছে বাস স্টেশনে নুসরাতের উপর ভয়াবহ অ্যাসিড হামলা হয়েছে। হাসপাতালের করিডোরে হাজারো মানুষের ভিড়, কিন্তু নির্জনের পৃথিবীটা যেন এমার্জেন্সি রুমের ওই ছোট্ট দরজায় এসে থমকে গেছে। সে চাতক পাখির মতো দরজার কাচের অংশটা দিয়ে ভেতরে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে অবাধ্য নোনা জল গড়িয়ে পড়ছে, যা সে কোনোভাবে আটকাতে পারছে না। ভেতরে তার কলিজার টুকরা, তার প্রাণ ভোমরা মেয়েটা অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। এমার্জেন্সির ভিতরে নাসরা দুটো হাতে নুসরাতের মুখে আর গলায় পানি ঢালছে দহন কমাতে, কিন্তু নুসরাত কোনোভাবে স্থির হতে পারছে না। আগুনের মতো জ্বলতে থাকা সেই ক্ষতস্থান সে বারবার হাত দিতে চাইছে, নখ দিয়ে ছিঁড়ে ফেলতে চাইছে। সে অসহ্য যন্ত্রণা, কিন্তু এখন হাত দিলে পুড়ে যাওয়া ত্বকের আরও ক্ষতি হবে। তাই কয়েকজন নার্স মিলে নুসরাতের হাত দুটো শক্ত করে চেপে ধরে রেখেছে। নুসরাতের সেই ক্ষীণ কিন্তু বুক ফাটা আর্তচিৎকার নির্জনের কানে তপ্ত সীসার মতো বিচ্ছে। সে বারবার দরজায় ধাক্কা দিয়ে বলছে, আমাকে প্লিজ ভেতরে যেতে দিন, ও একা ভয় পাচ্ছে, আমাকে যেতে দিন। কিন্তু কর্তব্যরত নার্সরা তাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। নির্জন বারবার নিজেকে ডাক্তার পরিচয় দিলেও এই হাসপাতালের সবাই তাকে চেনে না। ঠিক তখনই পেছন থেকে এক প্রবীণ ডাক্তার বলে উঠলেন, আরে ডাক্তার, নির্জন ইমতিয়াজ, আপনি এখানে? এই অবস্থায় কেন? নির্জন অশ্রুসজল চোখে পেছনে তাকিয়ে দেখলো লোকটাকে। সে ব্যক্তিগতভাবে না চিনলেও তিনি হয়তো তাকে চেনে। নির্জন কান্নায় ভেঙে পড়ে বলল, ভেতরে যে পেশেন্ট আছে সে আমার কলিজার টুকরো, আমার খুব কাছের মানুষ, কিন্তু আমাকে ভেতরে যেতে দিচ্ছে না ওরা, প্লিজ কিছু করুন। ডাক্তার সাহেব পরিস্থিতি বুঝে গম্ভীর গলায় বললেন, আসুন আমার সাথে।
নির্জন এবার ঝড়ের বেগে ভিতরে ঢুকলো, দেখলো নুসরাতের বুকের ওড়নাটা নেই। যন্ত্রণায় ছটফট করতে করতে সেটা কখন মেঝের ধুলায় পড়ে গেছে তার খেয়াল নেই। নির্জন এক মুহূর্ত দেরি না করে নুসরাতের একটা হাত নিজের শক্ত মুঠোর ভিতর নিয়ে নিল। নির্জনের স্পর্শ পেতে নুসরাত কাঁপা কাঁপা চোখে ঝাপসা দৃষ্টিতে তাকালো। মেয়েটার মুখের বাম দিকের অনেকটা অংশ আর গলার নরম চামড়া পুড়ে লাল বর্ণ ধারণ করেছে। সেই লাল রং যেন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। নুসরাত অস্ফুট স্বরে নির্জন নামটা উচ্চারণ করে ডুকরে কেঁদে উঠল। নাজ দ্রুত হাতে নুসরাতের শিরে একটা কড়া সেডেটিভ ইঞ্জেকশন পুশ করে দিল। কয়েক মিনিটের মাঝে নুসরাতের সেই ছটফটানি থেমে এলো। শরীরটা শিথিল হয়ে পড়ল। মেয়েটা গভীর অচেতনের রাজ্যে তলিয়ে গেল। নির্জন যেন দিশেহারা হয়ে পড়েছে। সে কর্তব্যরত ডাক্তারের 2 হাত জাপটে ধরে মিনতি করতে লাগলো। প্লিজ ডাক্তার, কিছু একটা করুন। আমার নুসরাত খুব কষ্ট পাচ্ছে, ওর মুখটা পুড়ে যাচ্ছে। দেখুন না ও কিভাবে অসহায়ের মতো ছটফট করছিল। দোহাই আপনার, ওকে বাঁচান। ডাক্তার নির্জনের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।